মানুষ সবসময় সম্মানকে নিজের মনে করে ভুল করে, কিন্তু আসলে সম্মান হলো সময় আর পরিস্থিতির। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক পিতা ও পুত্রের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। দিলীপ রায়চৌধুরী ছিলেন শহরের একজন খুব নামকরা ধনী ব্যবসায়ী। উনি শহরের অন্যান্য ধনী ব্যক্তিদের মধ্যে ছিলেন অন্যতম এবং ওনার ক্ষমতাও ছিল অনেকাংশে বেশি। টাকা পয়সা, নাম যশ, ক্ষমতা সব কিছুর দিক থেকেই উনি খ্যাত ছিলেন। সেই সঙ্গে ধনী হওয়ার দরুন এবং ক্ষমতাবান হওয়ার দরুন ওনার দম্ভ বা অহংকারও ছিল তুঙ্গে। তিনি দরিদ্র বা ছোট মানুষদের ভালো চোখে দেখতেন না খুব একটা। নিজের অর্থের এবং ক্ষমতার জোরে তিনি সবাইকে ছোট করতেন এবং নিজেকে নিয়ে সবসময় অহংকারপূর্ণ কথাবার্তা বলতেন তিনি। কিন্তু এটা তিনি কখনোই বুঝতেন না যে এইভাবে কখনোই মানুষের মতো মানুষ হয়ে ওঠা যায় না। মানুষ তাকেই সম্মান করে যারা সময় বা পরিস্থিতির মান মর্যাদা রাখতে জানে, সেগুলোর সদ্ব্যবহার করতে জানে। কোনো মানুষ কখনো এমন কোনো মানুষকে সম্মান করে না বা পছন্দ করে না যারা সবসময় নিজেদেরকে নিয়ে অহংকারে মত্ত থাকে, নিজেদেরকে ব্যাপক কিছু ভেবে নেয়। দিলীপবাবুর সাথে ঘটে যাওয়া এরকমই একটি ঘটনা আজকে আপনাদের বলবো। দিলীপবাবুর বছর 12 ছেলে ছিল রেহান। রেহান ক্লাস 5 পরীক্ষায় ভালো ফল পেয়েছে বলে বাবার কাছে সে আবদার করেছিল ভালো রেস্টুরেন্টে তাকে চাইনিজ খাবার খাওয়াতে নিয়ে যাওয়ার জন্য। একমাত্র আদরের ছেলের আবদার রাখার জন্য দিলীপবাবু তাই করলেন। একদিন রবিবার বিকেলের দিকে দিলীপবাবু নিজের পার্সোনাল গাড়িতে করে রেহানকে নিয়ে বের হলেন। বিকেলে ছেলেকে গাড়িতে করে নিয়ে কিছুটা ঘোরাফেরা করার পর সন্ধ্যের দিকে একটি দামি রেস্টুরেন্টে নিয়ে গেলেন দিলীপবাবু রেহানকে। সেখানে গিয়ে রেহানের পছন্দ অনুযায়ী দামি দামি সমস্ত রকমের খাবার দাবার রেহানকে খাওয়ানোর পর দিলীপবাবু বিল পেমেন্ট করে এবং রেস্টুরেন্ট থেকে বেরোনোর সময় নিজের স্বভাববশত দারোয়ানকে বেশ কিছু টাকা বকশিস দিয়ে ছেলেকে নিয়ে গর্বের সাথে এবং কিছুটা অহংকারপূর্ণ মনোভাব নিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন। ওনার মনোভাব ছিল সবসময় আমি অনেক কিছু করে ফেলেছি, আমি অনেক বড় কেউ একজন, এই রকম ধরনের। রেস্টুরেন্ট থেকে ছেলেকে নিয়ে বেরিয়ে আসার পর দিলীপবাবু নিজের গাড়িতে উঠে বসলেন ছেলেকে সঙ্গে করে নিয়ে। তারপর গাড়িতে হালকা একটা গান চালিয়ে ছেলের সাথে বেশ গল্প গুজব করতে করতে এগিয়ে চললেন বাড়ির দিকে। বাড়িতে যাওয়ার পথে মেন রাস্তার মুখে একজন পুলিশ অফিসার গাড়ির চেকিংয়ের জন্য দাঁড়িয়েছিলেন। দিলীপবাবুর গাড়ি যখন সেই অফিসারের সামনে আসলো তখন সেই অফিসার গাড়ির থেকে ভেতরের দিকে মুখ বাড়িয়েই তৎক্ষণাৎ দিলীপবাবুর গাড়িটা দাঁড় করালেন। তারপর তিনি দিলীপবাবুকে উদ্দেশ্য করে বললেন, গাড়ি থেকে নেমে আসুন, আপনি সামনে যেতে পারবেন না, আপনাকে ফাইন দিতে হবে। এই কথা শুনে দিলীপবাবু তো বেশ রেগে গেলেন এবং তিনি গাড়ি থেকে না নেমে বরং সেখানে বসে থেকে রাগের সাথে পুলিশ অফিসারকে বলতে লাগলেন, আপনি কি বলছেনটা কি? আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? আমি হলাম এই শহরের ধনী ব্যবসায়ীদের মধ্যে একজন। আমি হলাম দিলীপ রায়চৌধুরী। আশা করি নামটা আপনি শুনেছেন। এই কথা শুনে সেই পুলিশ অফিসারটা বললেন, সে আপনি যেই হন না কেন, আমি আমার কর্তব্য পালন করছি, এটাই এখন আমি জানি। আপনি নিজেও সিট বেল্ট পরেননি এবং আপনার পাশে বসে থাকা এই ছোট্ট ছেলেটিকেও সিট বেল্ট পরার কথা বলেননি। এর ফলেই আপনাকে মোটা অঙ্কের টাকা ফাইন দিতে হবে। এই কথা শুনে যেন দিলীপবাবু আরও তেলে বেগুনে জ্বলে উঠলেন এবং তিনি জোরে জোরে চেঁচিয়ে বলতে লাগলেন, আপনি কিন্তু আপনার স্পর্ধা ছাড়িয়ে যাচ্ছেন। আমি চাইলে এখনই এমএলএকে ফোন করে আপনার চাকরিটা খেয়ে নিতে পারি। এটা আমার কাছে কোনো ব্যাপারই নয়। যারা যারা আমার সাথে এরকম করেছে তাদের চাকরি আমি কয়েক সেকেন্ডের মধ্যে হাতছাড়া করে দিয়েছি। আমার ক্ষমতা সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। এইসব নানান রকম অহংকারপূর্ণ কথাবার্তা গাড়িতে বসে থেকে দিলীপবাবু চিৎকার করে করে সেই পুলিশ অফিসারের উদ্দেশ্যে বলতে লাগলেন। এই সমস্তটাই কিন্তু বাবার পাশের সিটে বসে রেহান শুনছিল এবং বাবার মুখের দিকে তাকিয়ে সবটা পর্যবেক্ষণও করছিল। দিলীপবাবুর এসব কথাবার্তা শুনে সেই পুলিশ অফিসার বার কয়েক তর্ক বিতর্ক করার চেষ্টা করলেও তাতে কোনো বিশেষ ফল হয়নি। এটাও অবশ্য রেহান লক্ষ্য করল। 12 বছরের ছেলে রেহান বোধবুদ্ধি যে একেবারেই নেই তা নয়, বোঝার মতো বেশ কিছুটা বয়স তার হয়েছে। কাজেই যা যা ঘটছিল সবটাই
তার বোধগম্য ছিল। দিলীপবাবু নাছোড়বান্দা পূর্বক কথায় বাধ্য হয়ে তারপর সেই পুলিশ অফিসার বললেন, আচ্ছা ঠিক আছে, আপনাকে না হয় কোনো ফাইন দিতে হবে না, কিন্তু এরপর যদি আপনি সিট বেল্ট না পরেন তাহলে আমি কোনো মতেই আপনার গাড়ি সামনের দিকে যেতে দেব না, এবং এই বাচ্চা ছেলেটিকেও সিট বেল্ট পরান। মনে রাখবেন, এগুলো আপনাদের ভালোর জন্যই আমাদের বলা। এই কথাটা শুনে দিলীপবাবু আর বৃথা তর্ক না করে নিজেও সিট বেল্ট পরে নিলেন এবং রেহানকেও সিট বেল্ট পরিয়ে দিলেন। তারপর সেখান থেকে গাড়ি স্টার্ট করে এগিয়ে সামনের দিকে গেলেন। গাড়িতে যেতে যেতে তিনি রেহানকে বলতে লাগলেন, এই পুলিশটা জানে না যে কার পাল্লায় পড়েছিল, আরেকটু হলে নিজের চাকরিটা হাতছাড়া করে দিত বেচারা। এইসব কথাবার্তা বলতে বলতে যাচ্ছিল দিলীপবাবু রেহানকে। রেহানও চুপচাপ শুনছিল বাবার কথা, কিন্তু সে মনে মনে বুঝতে পারছিল যে বাবা কিছু একটা অন্যায় করছে। যাই হোক, এইভাবে গাড়ি নিয়ে একটুখানি সামনের দিকে এগিয়ে যাওয়ার পরেই দিলীপবাবু এবং রেহান দুজনেই একটা বিকট শব্দ শুনতে পারে, যেটা তাদের গাড়ির পিছন দিক থেকে ভেসে আসছে। হঠাৎই প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে দিলীপবাবু গাড়িটা থামিয়ে দিল। তারপর তিনি গাড়ি থেকে নেমে এসে পিছনের দিকে তাকিয়ে দেখলেন একটা লরি একটা বাইকে ধাক্কা মেরে বেরিয়ে যাচ্ছে। বাইকটা চালাচ্ছিল একজন বয়স্ক লোক। লরির ধাক্কা খেয়ে বাইক থেকে সেই লোকটা ছিটকে বেশ কিছুটা দূরে পড়েছে। বাইকটা ভেঙে রাস্তার এক প্রান্তে পড়ে রয়েছে, আর সেই লোকটা রক্ত মাখা অবস্থাতেই রাস্তার উপরে পড়ে রয়েছে। তখনই রাস্তার অপর প্রান্তে থাকা পুলিশ অফিসারটা দৌড়ে এসে সেই বয়স্ক লোকটাকে দেখতে লাগলেন। তারপর এদিক ওদিক তাকিয়ে সেরকম কোনো গাড়ি না পেয়ে একটু সামনেই দাঁড়িয়ে থাকা দিলীপবাবুকে উদ্দেশ্য করে বললেন, এনাকে একটু হসপিটালে নিয়ে যাব, আমাকে একটু সাহায্য করুন, আমার কাছে কোনো গাড়ি নেই, আর এখনই যদি এনাকে হসপিটালে না নিয়ে যাওয়া হয় তাহলে হয়তো এনাকে বাঁচানো যাবে না, দয়া করে সাহায্য করুন। এই বলে সেই পুলিশ অফিসারটা চিৎকার করে করে সাহায্যের জন্য বলতে লাগলেন। এদিকে এই সব কিছু দেখে এবং পুলিশ অফিসারের কথা শুনে দিলীপবাবু হন্তদন্ত হয়ে বললেন, আরে না না মশাই, আমার বাড়িতে কাজ রয়েছে, আসলে আমার মা অসুস্থ, মাকে হসপিটালে নিয়ে যাব। এই বলে তাড়াতাড়ি করে গাড়িতে ঢুকে গাড়ি স্টার্ট করে সেখান থেকে বেরিয়ে আসলেন দিলীপবাবু। রেহান এই সমস্ত কিছুই নিজের চোখে দেখল। বাবাকে মিথ্যা কথা বলতে দেখে রেহান বাবাকে জিজ্ঞাসা করল, বাবা তুমি ওই পুলিশ আঙ্কেলকে মিথ্যে বললে কেন? ঠাকুমা তো অসুস্থ নয়। তখন দিলীপবাবু তাচ্ছিল্যের হাসি হেসে রেহানকে বললেন, আরে ওইসব তুই বুঝবি না, ওইসব উটকো ঝামেলা এখন কেউ নেয় নাকি? মরে গেলে তখন আমি কেস খেয়ে যাব। এই বলে আবারও নিজের গল্প করতে করতে দিলীপবাবু এগিয়ে গেলেন বাড়ির দিকে। পরের দিন সকালবেলায় প্রতিদিনকার মতো যখন দিলীপবাবুর বাড়িতে পেপার এসে পৌঁছালো, তখন রেহান সেই পেপারটা নিয়ে পড়তে শুরু করলো। আসলে নিজের পড়াশোনার সুবিধার্থে সে প্রতিদিন কয়েক পাতা পেপার পড়ত। সেদিন পেপার খুলেই দ্বিতীয় পাতাতে সে দেখল বড় করে সেই আগের দিনের রাতের পুলিশ অফিসারের ছবি ছাপানো রয়েছে এবং নিচে লেখা রয়েছে, গতকাল রাতে এক পথ দুর্ঘটনায় আহত একজন বয়স্ক মানুষকে নিজের কাঁধে করে 2 কিলোমিটার দৌড়ে হসপিটালে পৌঁছেছেন এই পুলিশ অফিসার কৃষ্ণেন্দু ভট্টাচার্য। ডাক্তারদের মতে সময় মতো আহত মানুষটিকে হসপিটালে পৌঁছানো হয়েছিল বলেই আজ সে প্রাণে বেঁচে গেছে। আর এটা পুরো সম্ভব হয়েছে পুলিশ অফিসার কৃষ্ণেন্দু ভট্টাচার্যের জন্য। আমরা সকলেই ওনাকে কুর্নিশ জানাই। এইরকম প্রশংসাপূর্বক আরও অনেক কিছু কথাই সেখানে লেখা ছিল, আর বড় করে সেই অফিসারের ছবিটা ছাপানো ছিল। এটা দেখে মনে মনে রেহান খুব আনন্দিত হলো এবং নিজেও মনে মনে সেই অফিসারের জন্য কুর্নিশ জানালো। তারপর সেই পেপারটা নিয়ে বাবার ঘরে এসে তার বাবাকে দিয়ে বলল, পেপারটার দ্বিতীয় পাতাতে দেখো, কালকে রাতে সেই পুলিশ অফিসার আঙ্কেলের ছবি ছাপানো আছে, আশা করছি লেখাটা পড়ে তোমার ভালো লাগবে। এই বলে বাবাকে পেপারটা দিয়ে রেহান সেখান থেকে বেরিয়ে নিজের ঘরে চলে গেল। বন্ধুরা, সময় এবং পরিস্থিতির গুরুত্ব বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, শুধুমাত্র অহংকারপূর্ণ কথাবার্তা বলেই মানুষের মন জয় করা যায় না, তার জন্য নিজেকে বিনম্র হতে হয়। দ্বিতীয়ত, সন্তানেরা তাদের মা বাবার কাছ থেকেই কিন্তু মূল শিক্ষাটা অর্জন করে, সেটা ভালো হোক বা খারাপ। তৃতীয়ত, অন্যকে নিঃস্বার্থভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলে ঈশ্বরও কোনো না কোনোভাবে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। প্রতিবারের মতো আবারও বলবো,
এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।